আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য আজ ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত সরকারের। হামলার ঘটনায় সন্দেহভাজন ৩ জন আটক, মোটরসাইকেল মালিক ৩ দিনের রিমান্ডে। হাদির উপর হামলায় নির্বাচন কমিশনের উদ্বেগ, ভোট বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন। ইসি সানাউল্লাহ, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের পথ সৃষ্টি করছে। পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে মন্ত্রণালয়ে তলব। ঢাকার বক্তব্য প্রত্যাখ্যান দিল্লির। হত্যার রাজনীতি চালিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না, মির্জা ফখরুল। ভারতের ইন্ধনে জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ, বলছে জামায়াত ইসলামী। এবং বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ। মিরপুর স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। সবাইকে সাথে নিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নির্দেশে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল, এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হাদির সঙ্গে কে কে যাচ্ছেন এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জিক্যাল টিমের সদস্য ডাক্তার আব্দুল আহাদ জানান, ওসমান হাদির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে এবং সেই পরিস্থিতিতে যে ব্রেনের স্টেমে যে ইনজুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনে ইস্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরো প্রমিনেন্ট হয়েছে। নরএড্রেনাল ওষুধের সাপোর্টে সে লাইফ কন্টিনিউ করছে, তার হার্টবিটটা কন্টিনিউ করছে। এখনো নরেট চলছে, তবে প্রথমে শুরুতে যেরকম নরেট বেশি মাত্রায় পাচ্ছিল এখন সেটা কমিয়ে আসছে এবং অল্প পরিমাণ নরেটে সে রেসপন্স করছে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলাকারী মোটরসাইকেল আরোহী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ বলে নিশ্চিত করেছে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। পুলিশের কাছে চোরাই পথে তাদের বিদেশে পাড়ি দেওয়ার কোনো তথ্য নেই বলে জানান তিনি। নজরুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল মালিক সহ সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। মোটরসাইকেল মালিককে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। মনির হোসেন তপুর রিপোর্ট। ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদির উপর দিনে দুপুরে হামলার ৪৮ ঘণ্টা পার হলেও প্রকৃত আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, মূল আসামিরা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই পুলিশের কাছে। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, মোটরসাইকেল থেকে ফয়সাল করিম মাসুদ, রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত ফয়সাল এবং আলমগীরের অবস্থান এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে সীমান্ত দিয়ে লোকজন পারাপারের সাথে জড়িত 2 জনকে শেরপুরের নালিতাবাড়ি থেকে হেফাজতে নিয়েছে পুলিশ। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকেও আটক করা হয়েছে। অপারেশনের দিনে যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছিল এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এককভাবে সবার নিরাপত্তা দেয়া সম্ভব না, তবে জুলাই যোদ্ধাদের মধ্যে যাদের উপর সবচেয়ে বেশি হুমকি রয়েছে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের গ্রেফতারে ডেভিল হান্ট 2 অপারেশন শুরু হয়েছে বলেও জানান তিনি। জুলাই যোদ্ধা এক হাদি না, হাজারো লক্ষ জুলাই যোদ্ধা আছে। লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিরাপত্তা নিয়েও
পরিকল্পনা রয়েছে ডিএমপির। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে না পারায় সরকারের সমালোচনা করে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ ঘটনার প্রতিবাদে আজ বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ করা হবে বলে জানিয়েছেন তিনি। জাবের জানান, ওসমান হাদির চিকিৎসা এবং দেশের বাইরে নেওয়ার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে বিষয়টি আলোচনায় এলে তারা তাতে সম্মতি জানিয়েছেন। যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে এবং জুলাইয়ের এই যে শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে, আমার কাছে মনে হয় যে এখনো গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনো চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাক। দীর্ঘ 17 বছরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে দিল্লির কাছে মাথা নত করেছিল, তারা এখনো সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তফসিল ঘোষণার পর ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে নির্বাচন কমিশনার। ইসির জরুরি বৈঠক শেষে কমিশনার আব্দুল জাফর সানাউল্লাহ বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নেতাদের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার একদিন পর গুরুতর হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। এই ঘটনাসহ আইনশৃঙ্খলার পরিস্থিতি ইস্যুতে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যারে এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চোরাগোপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন আইসি, তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে কমিশন। চোরাগোপ্তা হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়। যদি সেই ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে মাঠ পর্যায়ে। চোরাগুপ্তা হামলার যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে সেগুলোর স্বরূপ নিরূপণ করা হচ্ছে। ভবিষ্যতে এগুলোকে প্রতিহত করার জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেটারেন্স ক্রিয়েট করার জন্য অধিক সংখ্যায় চেক পয়েন্ট বসিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম লিমিট করা, তাদের চলাচল লিমিট করা, যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা। অবৈধ অস্ত্র সহ আপনার গোলাবারুদ যেগুলো আছে বাইরে, হারিয়ে যাওয়া অস্ত্র গোলাবারুদ যেগুলো আছে, যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে, সেগুলোর ব্যাপারে অভিযান চালানো। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে গতকালকে থেকে রেবেল হান্ট নামে যে অপারেশনটা প্রথমে হয়েছিল তার দ্বিতীয় ফেজ গতকালকে থেকে আবার শুরু হয়েছে। এ সময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন। যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে, বিশেষ করে রাজনৈতিক দল ব্যক্তি যারা আছেন এখন মাঠে। কারণ এই ঘটনাটা আমাদের একটা চোখ খুলে দেয় যে অ্যাপারেন্টলি আমাদের সহযোগী সেজেই কিন্তু আমাদের ভিতরে নাশকতাকারীরা, অনুপ্রবেশকারীরা থাকতে পারে এবং এদের হাত থেকে যদি একটা ঘরের ভিতরে কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, এই ধরনের ক্লোজ প্রক্সিমিটিতে ঘটনা ঘটিয়ে ফেলে, তারপরে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু ক্ষতি তো যা হবার তা হয়ে যাবে। এদিকে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নেতাদের জন্য নিরাপত্তার প্রোটোকল সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয় এক বিবৃতিতে। নিরাপত্তার প্রোটোকলে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থী, তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। বিবৃতিতে আরও জানানো হয়, হাদির উপর হামলার ঘটনায় আরও কয়েকজন নজরদারিতে রয়েছে।
প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে উদ্বেগ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ। একই সাথে শেখ হাসিনাকে রাষ্ট্রবিরোধী বক্তব্য রাখার সুযোগ দেয় গভীর উদ্বেগও জানায় ঢাকা। এছাড়া আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের দেশবিরোধী কার্যক্রম বিষয়ে হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে তাদের দেশের মাটি ব্যবহার করে বন্ধু প্রতিম বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ করা হচ্ছে না। দিল্লি বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জনগণের ম্যান্ডেটের উপর বিএনপি দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করছে। তাই রাষ্ট্র পুনর্গঠনে দেশবাসীর সমর্থন কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জনপ্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি জানান, বিএনপির দেশ গড়ার পরিকল্পনায় প্রান্তিক মানুষের সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রধানের দায়িত্ব হবে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা। মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে মানুষের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ, এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ সহ অন্যান্যরা। এই কাজগুলো করার জন্য কিন্তু জনসমর্থন প্রয়োজন এবং এই কাজগুলো করার জন্য সরকারকে সেভাবে, আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের উপরে দাঁড়াতে হবে। যদি ম্যান্ডেট দুর্বল হয় তাহলে হয়তো অনেকগুলো কাজ করা সম্ভব হবে না এবং সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় অবশ্যই জনসমর্থনের প্রয়োজন, যেটি আপনারা আজকে এখানে উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা আপনাদের প্রত্যেকটি মাধ্যমে, আপনাদের উপায়ের মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আসুন আমাদের আগামী দিনের প্রত্যাশা হোক, আগামী দিনের শপথ হোক যে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশের কাজটি যাতে আগামী সরকার শুরু করতে পারে। হত্যার রাজনীতি করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার পরিকল্পনা বিএনপি সফল হতে দেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, দেশের স্বাধীনতা বিরোধীরাই এখন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। তাই আগামী জাতীয় নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তির লড়াই। এ সময় নেতারা বলেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বিএনপি মানুষের স্বপ্ন বাস্তবায়ন করবে। আমাদের গণতন্ত্রের যে সৈনিক তাদেরকে তারা ভয় দেখে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু ইতিহাস বলে যে সেই ভয়ে বিএনপি কখনো ডুবে যায় না। আমরা জানি 1971 সালে কারা, কোন রাজনৈতিক শক্তি সেদিন আমাদের এই বুদ্ধিজীবীকে হত্যা করেছিল। আমরা এও জানি আজকে আবার কারা নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করতে চায়। ভারতীয় বাহিনী ও গোয়েন্দা সংস্থার নির্দেশে ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যার সব তথ্য এবং প্রমাণ ছিল নির্মাতা জহির রায়হানের কাছে, তাই ৭২-এ তাকেও গুম করা হয়। নির্বাচনের আগে ভারতের ইন্ধনেই জুলাই যোদ্ধাদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বহু তথ্য, বহু সত্য বেরিয়ে এসেছে। এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। পাকিস্তানি সেনাবাহিনী 14ই ডিসেম্বরই আত্মসমর্পণ করতে চেয়েছিল। ভারতীয় সেনাপ্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরো 2 দিন, 14 থেকে 16 আত্মসমর্পণের দিনকে শিফট করে 16 তারিখে আত্মসমর্পণের দিন ধার্য করা হয় এবং 14ই ডিসেম্বরে খুঁজে খুঁজে তাদেরকে তারা বেছে বেছে হত্যা করেছে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি।
ঢাকা 17 আসনের কড়াইল বস্তিতে সাম্প্রতিক সময়ের অগ্নিকাণ্ডের প্রায় 20 দিন পার হয়েছে। সবকিছু পুড়ে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধ ও সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন এই ভোটাররা। কোনো সরকারি সহায়তা না পাওয়ায় খোলা আকাশের নিচে বৃদ্ধ শিশুদের নিয়ে রাত্রি যাপন করতে হচ্ছে বস্তিবাসীদের। যারা আগামী নির্বাচনে জয়ী হবেন, বস্তিবাসীদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি তাদের। মনির হোসেন তোপর রিপোর্ট। ৭৭ বছরের আব্দুল গফুর করাইল বস্তিতে থাকেন 30 বছর। সঞ্চয় এবং কিস্তিতে ঋণ নিয়ে ধীরে ধীরে 24টি ঘর নির্মাণ করেন। সাম্প্রতিক এই বস্তিতে ভয়াবহ আগুনে তার সহায় সম্বল সব পুড়ে গেছে। কোনোভাবে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে রাত্রি যাপন করছেন তারা। কিস্তির 7 লাখ টাকা এবং ছোট মেয়ের ঢাকা নার্সিং মেট্রো কলেজের পড়াশোনার খরচ বহন করতে না পারার আক্ষেপ আব্দুল গফুরের। আমার শান্তি নাই, আমার সবার দুঃখ নাই, এই আমি গলায় ভাসি দেবো। বন্ধ হয়ে গেল, ছোট বেলা তো পড়াইছি আমি, এই পড়াটা বন্ধ হয়ে গেল, আমার গলা ভাসি আর আমার স্বপ্নে দুঃখ নেই, আমার দুঃখ নাই। আমার নাকি আমি জীবন দিয়ে দেবো, আমি ফাঁসি টাঙাবো, আমার আর উপায় নাই। বৃদ্ধ এই বাবার মতোই আরও অনেক পরিবারের অবস্থা একই। দীর্ঘদিনের পরিশ্রমের পর সবকিছু হারিয়ে নতুন করে শুরু করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হিমশিম তারা। এই 3-4টা বাচ্চা নিয়ে আমরা খোলা আকাশের নিচে আছি। আমার বৃদ্ধ বাবা একদম নিঃস্ব হয়ে গেছে। সবাই বলতেছে আপনাদের বিকাশ নাম্বারটা দেন, আমরা কিছু দিব, কিন্তু বিকাশ নাম্বার আমরা এই পর্যন্ত অনেক দিছি, 1000টা দিয়ে লাইছি, কিন্তু কোথাও থাকা 1000 টাকা আসে নাই। আমরা নিজেরা খুবই নিঃস্ব, যদি দয়া করেন এখনকার সরকার যিনি আছেন ওনার কাছে খুবই হাত জোর করে অনুরোধ করতেছি যেন আমাদের ঘরের টিনের চালগুলো অন্তত উঠাই দেয়। ঢাকা 17 আসনের কয়েক লাখ ভোটারের বসবাস এই বস্তিতে। তাদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি জানিয়েছেন তারা। এখানকার বাসিন্দারা সবকিছু হারিয়ে এখন পথে বসে গেছে। অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকদিন পার হলো, এখনো পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পাননি এখানকার সাধারণ মানুষ। তাই সরকার দ্রুত তাদের সহযোগিতায় কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, করাইল বস্তি, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন বগুড়ার মহাস্থানগড়ে আছেন আলী আজগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া 2 আসনের। আমি এখানকার নির্বাচনী হালচাল জানার জন্য একজন স্থানীয় সাংবাদিকের সাথে এখন কথা বলবো। দীর্ঘ 17 বছর পর এদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনকে ঘিরে নির্বাচনের যে আমেজ বা নির্বাচনে অংশগ্রহণের নিজস্ব যে সকল প্রার্থী রয়েছে তাদের পক্ষে যে ভোটের প্রচারণা, এটা কিন্তু এখন বগুড়াতে তুঙ্গে উঠেছে। যেমনটা বলছিলেন স্থানীয় সাংবাদিক যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী আচরণবিধি মেনেই যে যার মতো প্রচারণা চালাচ্ছেন এবং সবাই প্রত্যাশা করছেন এই আসনে একটি ভালো নির্বাচন হবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি আছি বগুড়া 2 আসনে। যে কোনো মুহূর্তে চলে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। ভাঙা সড়ক, মাদক ও যানজট সমস্যার সমাধান চান ঢাকার 9 আসনের ভোটাররা। রাজধানীর ঘন বসতিপূর্ণ এলাকা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত এই আসনটিতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। এলাকাবাসী বলছেন যে প্রার্থী সমস্যার সমাধান করতে পারবেন তাকেই ভোট দেবেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানার 12টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 9 আসন। লাখো মানুষের চলাচলের এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা সড়কের ভঙ্গুর অবস্থা ও তীব্র যানজট পরিস্থিতি। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন এ আসনের বসবাসকারীরা। ভোটাররা বলছেন এলাকার উন্নয়নে যিনি জোরালো ভূমিকা রাখতে পারবেন সংসদ নির্বাচনে তাকেই দেবেন ভোট। তা আমরা সেই একটা অভিভাবককে চাই যিনি সর্বপ্রথম এই মাদকটাকে নির্মূল করবে। ভালো প্রার্থী অবশ্যই আমরা চাবো, সৎ প্রার্থী।
বিএনপি ও জামায়াতের প্রার্থীরাও দিচ্ছেন টেকসই সড়ক নির্মাণ, যানজট নিরসন এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনার প্রতিশ্রুতি। এই এলাকার জনগণের মধ্যে ধানের শীষের প্রতীকের প্রতি এবং ব্যক্তিগতভাবে যাতে আমি এই এলাকার সন্তান, এই এলাকায় আমার বেড়ে ওঠা এবং এই এলাকার সাংগঠনিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড আমি পরিচালনা করেছি, সম্পৃক্ত ছিলাম, এখনও আছি। যে কারণে আমি ইনশাল্লাহ আশাবাদী এবং জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে যে ভালোবাসা দিচ্ছে এটি অকল্পনীয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আমাদের যা প্রত্যাশা তার থেকে প্রাপ্তি অনেক অনেক বেশি। আমার জয়ের ব্যাপারে মানুষ অনেকেই বলছেন, আমাকেও শোনানোর চেষ্টা করেন, এরপরে মাঠে ময়দানে বলছেন যে আমরা নিশ্চিত জয়লাভ করব। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্ধারণ হবে কে হবে ঢাকা 9 আসনের প্রায় 4.5 লাখ ভোটারের প্রতিনিধি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন মাদারীপুর সদরে আছেন মিজান শাহজাহান, তিনি জানাচ্ছেন সেখানকার হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি মাদারীপুর শহরে। মাদারীপুর সদর এবং এর পাশের একটি উপজেলা রাজুর নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাহানদার আলী জাহান এবং জামাতের প্রার্থী হিসাবে এখানে আছেন মাওলানা আব্দুস সুবহান। আমরা এই দুই প্রার্থীর সঙ্গে আজকে সারাদিন কথা বলেছি, একই সঙ্গে আমরা সাধারণ ভোটারদের সঙ্গেও কথা বলেছি। প্রার্থীরা বলছেন তারা একটি আধুনিক মাদারীপুর গড়ে তুলতে চান। ভোটাররাও বলছেন তারা এমন একজন প্রার্থীকে আগামী নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করবেন যার মাধ্যমে এই এলাকার উন্নয়ন হবে। এবং তারা এটা বলছেন যে ঢাকার সাথে মাদারীপুরের যে একটি সংযোগ স্থাপিত হয়েছে পদ্মা সেতু হওয়ার কারণে, এটিকে তারা সাধুবাদ জানাচ্ছেন। কিন্তু তারা এটুকু বলছেন যে মাদারীপুরে যেন একটি বড় হাসপাতাল করা হয় এবং একই সাথে মাদারীপুরে যেন বিশ্ববিদ্যালয় করা হয়, যেন এখানকার ছেলেমেয়েদেরকে বা এখানকার রোগীদেরকে যে কোনো কারণেই যখন তখন ঢাকায় গিয়ে অতিরিক্ত চাপ ফেলতে না হয়। সালাম স্টিল ভোটের গাড়িতে এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ খবর। মহান বিজয় দিবসকে সামনে রেখে জাদু শিল্পী ঐক্য সংস্থা বিজয়ের জাদু সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই আনন্দঘন সন্ধ্যায় রহস্যের ইন্দ্রজালিক জাদু পরিবেশনার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বিজয়কে উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান এবং সম্প্রচার উপদেষ্টা তাশেক আহমেদ, এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিও সাজিদুর রহমান মুনিম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। এছাড়াও জাদু শিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহিন শাহ, সাধারণ সম্পাদক সাদাত মামুন এবং সাংগঠনিক সম্পাদক সাবাহ হক অনিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। বিপিএল এর সফল দল রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু হচ্ছে বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্ট। এবারের আসরে দেশের 32টি সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ উপলক্ষে বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ড্র এবং জার্সি উন্মোচন করা হয়। এ সময় রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ জয়ী অধিনায়ক নুরুল হাসান সোহান, দলটির হেড অব অপারেশন তাজভির উল ইসলাম, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক এস এম সুমন। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে 8টি খেলা অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। উন্নত চিকিৎসার জন্য আজ ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত সরকারের। হামলার ঘটনায় সন্দেহভাজন 3 জন আটক, মোটরসাইকেল মালিক 3 দিনের রিমান্ডে। হাদির উপর হামলায় নির্বাচন কমিশনের উদ্বেগ, ভোট বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন। ইসি সানাউল্লাহ, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের পথ সৃষ্টি করছে। পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে মন্ত্রণালয়ে তলব, ঢাকার বক্তব্য প্রত্যাখ্যান দিল্লির। হত্যার রাজনীতি চালিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না, মির্জা ফখরুল। ভারতের ইন্ধনে জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ, বলছে জামায়াত ইসলামী।
এবং বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মিরপুর স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সবাইকে সাথে নিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।